গল্পবধূটি লেখায় ফাতেমা আক্তার মাইশা। বিয়ের একদিন যেতে না যেতেই শ্বশুর বাড়ির সকলের কটূক্তি শুনে মাথা নত করে রাখা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না শ্রেষ্ঠা। খালা শাশুড়ির মুখে নিজের বাবা মা সম্পর্কে ভর্ৎসনা স্বরূপ কথাগুলো মুখ বুজে ছয় গেল। আপা, তুমি আমাদের রেজাউলের জন্য আর কোনো মেয়ে পেলে না? বলিহারি মেয়ের পরিবার কি এতই ছোট লোক? যেই আমরা বললাম আমাদের কোনো চাওয়া নেই, আপনারা নিজেরা যা খুশি ইচ্ছা দিতে পারেন, তাই বলে একটা খাট, তোশক, বালিশ আর 4-5টা হাঁড়ি পাতিল দিয়ে কাম সারা। আমাদের কি ফকিন্নি পাইছে? আমাদের কি এসব কেনার টাকা নাই? তুমি এই 2টা হাঁড়ি পাতিল রাখছ কোন আক্কেলে? আজকেই সব ফেরত পাঠাবা? শ্রেষ্ঠা ঘোমটার আড়ালে মাথা তুলে দেখল আশেপাশে তার বোনেরা আছে কিনা। ওদের না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওরা শুনলে কথাগুলো বাবা মার কানে যেতে বেশি সময় লাগবে না। আর তাতে তার আপত্তি, বাবা মা এসব শুনলে আঘাত পাবে, যা সে কোনো ক্রমেই চায় না। আশেপাশে অনেক মানুষ আছে, নতুন বউ দেখতে এসেছে সকলে, তবে এখন তাকে না দেখে সকলে তামাশা দেখতে ব্যস্ত। লজ্জায় মাথা কাটা গেল শ্রেষ্ঠার। এত মানুষের সামনে এ নিয়ে কথা না তুললে হতো না, পরেও তো বলা যেত। সকলের সামনে নিজের পরিবার সম্পর্কে কত কি শুনতে হচ্ছে তাকে। এমন তো নয় শ্রেষ্ঠাদের আর্থিক অবস্থা সম্পর্কে তারা অবগত ছিল না, বরং সব জেনে শুনে রাজি হয়েছিল। তাহলে এসব বলার মানে কি? শ্রেষ্ঠার মনে হলো আজও মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়নি। তারা এখনো মনে মনে সেই মনোভাব লালন করে চলেছে যা এতকাল ধরে চলে আসছে। ভদ্র সমাজে বাস করা মুখোশধারী মানুষজনেরা, যারা উপরে উপরে ভদ্রতার খাতিরে আন্তরিকতা দেখালে নিজের চাহিদা পূরণ না হলে ঠিকই সময় এসে মুখোশ খুলে নিজেদের আসল রূপ নিজেরাই যেন টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে। শ্রেষ্ঠার বাবা অসুস্থ মানুষ, বয়স হয়েছে, আগের মতো শক্তপোক্ত শরীর নেই, কাজ করার সক্ষমতা অনেক আগেই খুইয়েছে। 6টা মানুষের দায়িত্ব তার কাঁধে, অথচ বিগত কয়েক বছর ধরে মানুষটা শয্যাশায়ী। এতটাই অক্ষম হয়ে বিছানায় পড়ে আছে যে অন্যের সাহায্য ছাড়া হাঁটাচলা অবধি করতে পারে না। শ্রেষ্ঠা ক্লাস 8 থেকে পাড়ার ছোট ছোট বাচ্চাদের পড়াত। এতকাল নিজের পড়ালেখার খরচ নিজেই চালিয়ে এসেছে। শ্রেষ্ঠা তখন অনার্স 2য় বর্ষের ছাত্রী। সামনে তার ইয়ার ফাইনাল পরীক্ষা। হুট করে বাবার অসুস্থতায় পরীক্ষা দিতে পারেনি মেয়েটা। সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করে মেয়েটা যেন পরীক্ষার কথা বলেই বসেছিল। টাকার জন্য চিকিৎসা বন্ধ হয়ে গেল। শ্রেষ্ঠার পাগলপ্রায় অবস্থা। মায়ের ভাই, বাবার ভাই মুহূর্তে যেন মুখ ফিরিয়ে নেয়। শ্রেষ্ঠা যেন তখনই বাস্তবতা চিনল, দেখল এতকাল ধরে আপন সেজে থাকা একটা মানুষের আসল রূপ। কোনোভাবে যখন টাকার জোগাড় হলো না তখন মায়ের হালকা পাতলা যা গহনা ছিল সেগুলো কম দামে বেচে দেয়। হাতে এলো মাত্র 70,000 টাকা। আরও 1,020 লাগবে। শ্রেষ্ঠা যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্রী তাই অনুপস্থিতির জরিমানা, পরীক্ষার ফি বাবদ 5,000 লাগত। 70,000-এর সাথে সে টাকাও জমা দিতে বাবার চিকিৎসা শুরু হলো। শ্রেষ্ঠার এক সম্পর্কের চাচা ওই হাসপাতালে কর্মরত। তার সুপারিশে বাকি 15,000 মওকুফ করা হয়। এত টাকা খরচ করে শ্রেষ্ঠার বাবা সুস্থ হলেও ডাক্তার সাফ জানিয়ে দিয়েছে এই শরীর নিয়ে কাজ করা যাবে না। কিন্তু সে নিষেধ অমান্য করে হাসপাতাল থেকে আসার সপ্তাহখানেক বাদেই কাজে ছুটলেন, যার দরুন আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ। শ্রেষ্ঠা যাই ভেবেছিল সামনের মাসের 3টে টিউশনির যে টাকা পাবে তা থেকে ঘরে কিছু দিয়ে বাকি টাকায় পরীক্ষার ফি দিবে। কিন্তু বাবার ওই অবস্থাতে যেন পরিস্থিতি শ্রেষ্ঠার অনুকূলে রইল না। 1 বছর দিন রাত জেগে করা পরিশ্রম, স্বপ্ন, আশা মুহূর্তে সব জলাঞ্জলি দিতে হলো তাকে। সংসারের দায়ভার এসে পড়ল তার কাঁধে।
4 বোন তারা, কোনো ভাই নেই তাদের। মায়ের পড়ালেখাও খুব বেশি না, মাধ্যমিক পাশও করেনি সে। গ্রামে মা যে কোনো কাজ করবে সে রাস্তাও নেই। নিরুপায় শ্রেষ্ঠা একে একে সব টিউশনি বাদ দিয়ে দিল। ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে লাভ নেই। গ্রামে হাতে গোনা 2-1 অভিভাবক ছাড়া সকলে অসচেতন। তারা টিউশনিতে দিলেও টাকা দেওয়ার বেলায় গড়িমসি শুরু করে দেয়। নানান অজুহাত দাঁড় করিয়ে মাস শেষে হাতে 250-300 টাকা ধরিয়ে দিবে। শ্রেষ্ঠাকে অনেকে বলেছিল যাতে বাড়ি গিয়ে ঘণ্টাখানেক সময় দেয়। শ্রেষ্ঠা তখন তাদের না করে দিত। এবার ভাবছে বাড়ি গিয়ে পড়ানো শুরু করবে। তাতে 2 টাকা বেশি আসবে। খাটনি হয়তো একটু বেশি হবে, তবে সেটা সে সামাল দিতে পারবে। শ্রেষ্ঠার টাকায় সংসার চলে, তবে মাস শেষে টানাপোড়েনে পড়তে হয়। কারেন্ট বিল, বাবার ঔষধের টাকা, বোনদের স্কুলের বেতন দিয়ে মাসকাবাড়ি খুব একটা কেনা হতো না। শ্রেষ্ঠার মা তাদের বাড়ির উঠানে টুকটাক যা পারে সবজি করে, হাঁস মুরগিও পালেন। বাজার সদাই কম কেনা হলেও এসব দিয়ে দিন চলে যায়। তাদের কথা কোনো মতে খেয়ে বাঁচতে পারলেই হলো। অভাব অনটনে থাকা মানুষের দুমুঠো খাবার জোগাতেই যত দুর্ভোগ পড়তে হয়। গ্রামের স্কুল কলেজে বাকি বোনদের পড়াতে সুবিধা হয়েছে। মাসিক বেতন খুব বেশি লাগে না, 50-100 করে বেতন। তার উপর উপবৃত্তিও পায়। শ্রেষ্ঠার মনে হলো সে পড়ালেখা বন্ধ করে ভালোই করেছে। তার পিছনে যে টাকাটা খরচ হতো সে দিয়ে এখন তারা অনায়াসে পুরো মাস চলতে পারে। তাদের এভাবেই দিনের পর দিন চলতে লাগলো। তবে অবস্থার খুব একটা উন্নতি না হলেও শ্রেষ্ঠার পড়ালেখা পুরোপুরি বন্ধ হয়ে গেল। এভাবে বাচ্চাদের পড়িয়ে শ্রেষ্ঠার তেমন আয় হতো না। একজনের বদৌলতে ব্যাংকে চাকরি জুটে যায়। তার এলাকার এক বড় আপা চাকরি করত। 2 মাস করতে না করতে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে শ্রেষ্ঠা বলেছিল, এত ভালো চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন? কি করব বল? আমার একার পক্ষে কি এতদিকে ছুটোছুটি করা সম্ভব? তাছাড়া এসবের জন্য ছেলেটার দিকে একেবারে নজর দেওয়া হচ্ছে না। শ্রেষ্ঠা ভাবল আসলেই ওনার ধৈর্য আছে। রাত জেগে ফ্রিল্যান্সিং করে, সকালে ব্যাংকে যাওয়া, ব্যাংক থেকে এসে আবার কম্পিউটার সেন্টারে দৌড়ানো। এলাকার এক ভদ্রলোক মাস 6 আগে তাদের এলাকায় একটা কম্পিউটার সেন্টার খুলেছে। গরিব দুঃখী, আর্থিক অবস্থা যাদের খুব একটা ভালো না তাদের ফ্রিতে কম্পিউটার শেখাবে। ভদ্রলোক দেশের বাহিরে থাকে। এটা পরিচালনার দায়িত্বে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রেখেছেন। সাথে ওই আপাও সহকারী হিসেবে দায়িত্বে আছে। সে কম্পিউটার ক্লাস করিয়ে আবার টিউশনিতে ছুটে। বাড়ি গিয়ে 2 টিউশনি করায়। শ্রেষ্ঠা ভেবে পায় না একটা মানুষ এতটা পরিশ্রমী কি করে হয়? এত কাজ করে ক্লান্ত হয় না? মেয়েটার ডিভোর্স হওয়ার পর বাবার বাড়িতেই পড়ে আছে। বছর 6 একটা ছেলে আছে তার। সে ছেলের জন্যই এত খাটুনি। বাবা ছাড়া ছেলেটাকে একা হাতে তো তাকেই মানুষ করতে হবে। আচ্ছা তুই করবি চাকরি? শ্রেষ্ঠার মন খারাপ হয়ে গেল। অনার্স শেষ করলে হয়তো একটা চাকরি পাওয়া যেত। এই পড়াশোনায় তাকে কে দেবে চাকরি? কি বলছেন, আমায় চাকরি কেন দিতে যাবে? আমার তো অনার্সও কমপ্লিট হয়নি। তুই করবি কি না বল? আমি ছেড়ে দিলে আমার জায়গায় তুই করবি। ওনারা রাজি হবে? তা তো বলতে পারবো না, তবে কথা বলে দেখতে পারি। চাকরিটা হয়ে গেল। বেতন যদিও খুব সামান্য, 7,000 টাকা। তবে টিউশনি করিয়ে যা পেত তার থেকে ঢের ভালো। সময়ের সাথে শ্রেষ্ঠার বয়স বাড়ে। কিছুদিন বাদে 26 শেষ হয়ে 27-এ পা দিবে। এলাকার অনেকে বলতে শুরু করেছে, শওকত ঘরে মেয়ে রেখে তার টাকায় খাচ্ছে। মেয়ে মানুষ করিতেই বুড়ি, বুঝলা বউ।
আর কতকাল ঘরে মেয়ে বসিয়ে রাখবে? বলি বয়স তো আর কম হলো না, নাকি মেয়ে বিয়ে না দিয়ে সারা জীবন মেয়ের টাকায় খাবার ফোন দিয়াছ? প্রৌঢ় মহিলার কথায় শ্রেষ্ঠার মা কিছু বলল না। এরা শুধু পারে ঠেস মেরে কথা বলতে। তার স্বামী যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো, কই তখন তো এদের দেখা মিলেনি। এখন যেই একটু ভালো দিনের মুখ দেখছে এদের সহ্য হলো না, এসে কটু কথা বলা শুরু। শওকত বিছানায় পড়ে থাকলেও এসব কথা তার কানে যেত। আসলেই তো মেয়েটার বয়স হচ্ছে, বিয়ে দিতে হবে মেয়ের। মেয়েদের বয়স হলেই বাবা মায়েরা তাদের একজন যোগ্য পাত্রের হাতে দ্বারস্থ করতে পারলেই নিশ্চিন্ত। সেদিকে থেকে তাদের মেয়ের বিয়ের বয়স কবেই পেরিয়ে গেছে। মেয়েকে বিয়ে দেওয়ার কোনো তোড়জোড় নেই তাদের মাঝে। ভদ্রলোক চিন্তায় অস্থির হলেও শ্রেষ্ঠার মায়ের এসব নিয়ে মাথা ব্যথা নেই। তার চিন্তা একটাই, মেয়ের বিয়ে হয়ে গেলে এ সংসার চলবে কি করে? আর তাছাড়া কয়েকটা প্রস্তাব যাই এসেছে সব বয়স্ক লোকের জন্য। কারো বউ মারা গেছে, কেউ বা আবার প্রথম জনের ঘরে বাচ্চা হচ্ছে না বিধায় দ্বিতীয় বিয়ে করতে চাইছে। আবার ভালো সম্বন্ধ এলেও মোটা টাকার যৌতুক চেয়ে বসে থাকে। দিন খেয়ে চলে কোনোরকম, লাখ টাকার যৌতুক দিবে কই থেকে? তাই মেয়ের বিয়ে দেওয়া নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। শেষে এলো এক সম্বন্ধ। ছেলের 5 ভাই 3 বোন, 4 ভাই 3 বোন সকলের বিয়ে হয়ে গিয়েছে। ছেলের বয়স একটু বেশি ওই যা, তবে শ্রেষ্ঠার জন্য এই বয়সী লোকই ঠিক আছে। শ্রেষ্ঠার মা প্রথমে দেনামোনা করলেও স্বামীর কথায় রাজি হয়ে যায়। 6টা বছর ধরে মেয়েটা সংসারের ঘানি টেনেছে। এবার তার একটা ব্যবস্থা করা দরকার। নিজেদের কথা ভেবে আর কতকাল মেয়ে বসিয়ে রাখবে? তবে মেয়ে দেখে গিয়ে তারা হ্যাঁ বা না কিছুই জানায়নি। শ্রেষ্ঠার মায়ের মনে হলো তাদের বোধহয় মেয়ে পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার অনেক কারণ আছে। একে তো তাদের মেয়ের বয়স বেশি, রূপবতীও না, আবার সাংসারিক অভাব অনটন তো আছেই। অন্যদিকে ছেলেকে তিনি দেখেছেন, বলিষ্ঠ, সুদর্শন পুরুষ, গায়ের রঙও উজ্জ্বল। আর তাদের মেয়ের গায়ের রং চাপা, হ্যাংলা, পাতলা গায়ের গড়ন। এই শরীর নিয়ে টিকে আছে এই তো অনেক। এই ছেলের সাথে কোনো দিক দিয়ে তাদের মেয়ে যায় না। অসম্ভব বলে যেখানে আমরা থেমে যাই, সেখান থেকেই নব্য সম্ভাবনার শুরু। এটা হবে না, এর সাথে একে মানাবে না, আমাদের সকল চিন্তাভাবনার ঊর্ধ্বে উপরওয়ালার পরিকল্পনা। জন্ম, মৃত্যু, বিয়ে পূর্ব নির্ধারিত। সেজন্যই হবে না করেও অবশেষে বিয়েটা হয়েই গেল। সকলের কথা শুনে শ্রেষ্ঠার যা মনে হলো এ বিয়েতে কারোরই খুব একটা মত ছিল না। কারণটা বোধহয় তার বয়স। শ্রেষ্ঠা বুঝল না 34 বছর বয়সী একজন পুরুষের জন্য কি 16 বছরের কচি মেয়ে নিয়ে আসতে চেয়েছিল তার পরিবার। কি নিয়ে কথা হচ্ছে? গমগমে পুরুষালী কণ্ঠে হাউকাউ থেমে গেল নিমিষেই। রেজাউলকে দেখে অনেকেই ভিড় ঠেলে বেরিয়ে যেতে লাগে। শ্রেষ্ঠা একটু অবাকই হলো বটে। তার অবাকতার লেশ খানিকটা বাড়িয়ে দেয় খালা শাশুড়ির মুখ নিঃসৃত বাক্য, তুই উঠে আসতে গেলি কেন? নতুন বউ দেখতে এসেছে সকলে, তোর বউকেই দেখানো হচ্ছিল আর কি। কণ্ঠ নিস্তেজ, অথচ তখন কি দাপট নিয়ে অপদস্থ করছিল তার পরিবারকে। মুহূর্তেই এমন রূপ ববলের কারণ কি রেজাউল? কি দেখানো হচ্ছিল তা আমাকে বুঝাতে এসো না। তোমাদের এই দেখাদেখির পর্ব শেষ হলে সকলের খাওয়ার ব্যবস্থা করো। ওই বাড়ির লোকেদের খাওয়া হয়নি হয়তো। ওকে নিয়ে যেন আর কোনো মজলিস না বসে। রেজাউল তার কথা শেষ করেই কামরা ছাড়ে। শ্রেষ্ঠা ঘোমটার আড়াল থেকেই রেজাউলের প্রস্থান দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আলগোছে। লোকটা গুরুগম্ভীর হলেও আস্থাভাজন। সে ভেবেছিল এ লোকটাও বোধহয় পরিবারের পক্ষ টেনে কথা বলবে, সায় জানাবে নিঃশুপে।
তবে তার ধারণা তো ফলেইনি, উল্টো রেজাউল তার পরিবারের সম্মানহানি হওয়া থেকে রক্ষা করেছে এক প্রকার। বিয়ের পর একটা মেয়ে যখন অচেনা অজানা জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার ভয়ে তটস্থ থাকে, তখনই তাকে কারণে অকারণে হেনস্থা করা হয়। নিজের পরিবার পরিজন ছেড়ে একটা মেয়ে সম্পূর্ণ নতুন এক জায়গায় এসে জীবনের প্রথম ধাক্কাটা খায়। যদিও সব মেয়েদের ক্ষেত্রে এই বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হয় না, তবে যাদের পড়তে হয়েছে প্রথম অবস্থায় নিজের অসহায়ত্ব অনুভব করে চরমভাবে। চাইলেও প্রতিবাদ করার সাহস কিংবা মন মানসিকতা থাকে না। তার নিশ্চুপতার বিনিময়ে কেবল হেনস্থায় হতে হয়। সংসার জীবনের এই একটা দৃশ্য যেন নারীকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের জীবন কতটা ঠুনকো, অনিশ্চিত। সংসার করতে হলে গোটা জীবন এভাবেই কাটাতে হবে। মুখ খুললেই বিপদ। অভদ্রতার শিল লাগিয়ে নিলামে তোলা হবে তার সতীত্ব, আঘাত হানবে পরিবারের সম্মানে। 5 জন নিয়ে বৈঠকে বসবে। বিচার আচার যাই হোক, দোষ কেবল সেই নারীর। সে খারাপ বিধায় বিয়ের মতো একটা সম্পর্ক ছিন্ন করে মুক্ত হতে চাইছে। অথচ একটু ভালো ব্যবহারের জন্য, ভালো থাকার জন্য কতই না চেষ্টা করে তারা। স্বামীর সংসার করার জন্য লড়াই করে প্রত্যহ। তাদের লড়াই দেখার কেউ নেই। সবাই কেবল তাদের খুঁত ধরতে ব্যস্ত। একটু সুযোগ দিলেই বোধ হয় নারীর জীবন সহজ হয়ে ওঠে। পরিবার কিংবা সমাজের বোঝা হতে হয় না। আজ 3 দিন ধরে ননাসের সাথে ঘুমাতে হচ্ছে শ্রেষ্ঠাকে। রাতে কারেন্ট থাকে না বিধায় ঘুম হয় না ঠিকমতো। তাছাড়া সারা রাত জেগে ননাসের মেয়েটাকে পাখার বাতাস করতে হয়। নয়তো ছোট বাচ্চাটা একটু পরপর কেঁদে ওঠে। গরম সহ্য করতে পারে না মোটেও। সারাদিনের ধকল সামলে রাতের বেলা যায় একটু বিশ্রাম নেওয়ার সুযোগ নিলে তাও ঘুমাতে পারে না ঠিকঠাক। চোখে ঘুম নামলেই ক্রন্দনের শব্দে নিদ্রা হালকা হয়ে আসে, যার ফলে রাতটা নির্ঘুম কাটে তার। রেজাউল ঢাকা গিয়েছে আজ 3 দিন হলো। 2 সপ্তাহের কর্মবিরতি নিয়েছিল বিয়ে উপলক্ষে। শ্রেষ্ঠার মনে হচ্ছে 2টো সপ্তাহ যেন চোখের নিমিষেই শেষ। রেজাউলের সহিত বাহ্যিক দূরত্ব থাকলেও অভ্যন্তরীণ দূরত্ব নেই মোটেও। বাহ্যিক এই দূরত্বটাও কেবল শ্রেষ্ঠার দিক থেকে। আচমকা একটা সম্পর্কে বাধা পড়ে কিশোরী কন্যার ন্যায় লাজে আর্স্ট। দিনের পুরোটা সময় রান্নাবান্না, ঘর গোছগাছে চলে যায়। রেজাউল ফোন দিলেও ব্যস্ততা দেখিয়ে রেখে দিতে হয়। রাতেও ঠিকমতো কথা বলতে পারে না। প্রথম দিন ফোন ধরে কথা বলাতে তার ননাস কণ্ঠে একরাশ বিরক্তি মিশিয়ে বলেছিল ওর কথার জন্য নাকি তার ঘুমে সমস্যা হয়। অথচ সে খুব আস্তে কথা বলে। লজ্জায় রেজাউলকে ঘুমাবো বলে ফোন কেটে দিত সে। আজ রুমে সে একা। অপেক্ষায় আছে রেজাউলের ফোন কলের, কখন তাকে কল দিবে। ফোনটা ভাইব্রেশন হতে বালিশের নিচ থেকে হাতে নিল। কাঙ্ক্ষিত নাম্বার দেখে ঠোঁট প্রসারিত হলো তার। মৃদু কণ্ঠে সালাম দিল সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? ঘুমিয়ে পড়েছ বুঝি? ঘুমোইনি। রাত তো কম হলো না। অন্যদিন তো এর আগে ঘুমিয়ে যেতে, আজ জেগে আছো যে? শ্রেষ্ঠার আসলে ঘুমে চোখ মুদে আসছে, কিন্তু লোকটার সাথে কথা বলার জন্য জেগে আছে। আগের দিন রাতে ননাসের জন্য যখন ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিয়েছিল তখন লোকটা কিছুটা কর্কশ গলায় বলেছিল, সারাদিন গাধার মতো খেটে আমি যদি কথা বলার সময় করে উঠতে পারি, তাহলে তোমার এত ব্যস্ততা কিসের? শ্রেষ্ঠা মুখ ফুটে তখন কারণটা বলতে পারেনি। যা বুঝলো এতদিনের রাগ পরোক্ষভাবে আজ রেজাউল তাকে দেখাচ্ছে। শ্রেষ্ঠা মিয়ে যাওয়া গলায় বলল, রাতে খেয়েছেন? রেজাউল রাশভারী স্বরে জবাব দিল, খেয়েছি। তুমি খেয়েছ? জি। আচ্ছা ঘুমোয় তাহলে, রাখছি। শ্রেষ্ঠার মন খারাপ হয়ে গেল। আর একটু কি কথা বলা যেত না?
সে যে ঘুম আসা সত্ত্বেও লোকটার সাথে কথা বলবে বলে জেগে রইল। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে শ্রেষ্ঠা চোখ বুজে নিল। কাকডাকা ভোরে শ্রেষ্ঠার ঘুম ভাঙে। বাড়ির মেহমান তেমন নেই। তার শাশুড়ির বোনের আর ছোট ননদ আছে, সেও চলে যাবে আজ। শ্রেষ্ঠা উঠে বিছানা গুছিয়ে উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে গেল। সকলের জন্য কি রাঁধবে তা ভেবে কাটাকুটি করে রান্না বসিয়ে দেয়। মনে হয় না তার রান্না শেষ হওয়ার আগে কারো ঘুম ভাঙবে বলে। কিছুক্ষণ বাদে বাড়ির বাচ্চারা সব জেগে গেল। চা বিস্কুট খেয়ে সকলে মক্তবে ছুটেছে। শ্রেষ্ঠার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এ সময়ে সেও উঠে পাড়ার বাচ্চাদের সাথে মক্তবে যেত। বয়সের সাথে উচ্ছ্বাসের সেদিনগুলো যেন হারিয়ে গিয়েছে। দুপুরের রান্নাটা শ্রেষ্ঠা করল। তার ননদের সাথে খালা শাশুড়িরা চলে যাবে, তাই একটু ভালো মন্দ রাঁধল। শ্রেষ্ঠার শাশুড়ি বোনেদের আরও দুদিন থেকে যাওয়ার জন্য সাধলেও তারা থাকতে চাইল না। তাদের নিজেদের সংসার আছে, সংসার ফেলে রেখে এখানে পড়ে থাকলে চলবে? সংসারের মায়া যে বড় মায়া, 16 কিংবা 60 কেউই মৃত্যু ব্যতীত এ মায়া কাটাতে পারে না। বাড়ি এখন বলতে গেলে ফাঁকা। বাড়িতে শুধু শ্রেষ্ঠা, তার শাশুড়ি, বড় জা আর জায়ের 3 ছেলে মেয়ে। বড় মেয়ে এবার 6-এ উঠবে, ছেলে দুটো ছোট। ছোট ছেলেটা এই কদিনেই শ্রেষ্ঠার সাথে মিশে গিয়েছে। সারাদিন চাচি আম্মু বলে তার কানের ধারে ঘ্যান ঘ্যান করবে। বড় দুটোও কম না, ছোটটার দেখাদেখি তারা দুজনও একই কাজ করবে। শ্রেষ্ঠার আনন্দই লাগে এদের পাগলামিতে। বাচ্চা তার বরাবরই পছন্দের। বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নিস্তব্ধ রজনীতে শ্রেষ্ঠার ফোনটা ভাইব্রেট করে উঠল। শ্রেষ্ঠা নাম না দেখে কল রিসিভ করে কানে ধরে। ও পাশের মানুষটাকে তা সে জানে। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, পাশে মা আছে। ও পাশের মানুষটাও তার মতোই ফিসফিস করে জানতে চাইল, তো? মা উঠে যাবে, এখন রাখছি, পরে কথা বলবো। শ্রেষ্ঠা ফোন কাটতেই আবার ভাইব্রেট করল। ফোন তুলে দেখল লোকটা SMS পাঠিয়েছে। শ্রেষ্ঠা গায়ের কাঁথা ভালোভাবে টেনে মোবাইল সাইলেন্ট করে ফিরতি SMS পাঠালো। শ্রেষ্ঠার মনে হচ্ছে সে প্রেম করছে। মায়ের কাছে ধরা পড়ার ভয় প্রেমিকারা যেমন ফট করে কল কেটে মোবাইল সাইলেন্ট করে মেসেজিং করে, সেও তো তাই করছে। লজ্জায় তার শ্যামলা গাল দুটো লাল হয়ে এলো। প্রেম করার অনুভূতি কেমন তার জানা নেই। কখনো প্রেম করার ইচ্ছে পোষণ করা হয়নি। আর হলেও সংসারের দায়িত্ব কাঁধে পড়তে তা মিলিয়ে গিয়েছে। এসব অনুভূতি তার কাছে নতুন। মুয়াজ্জিনের ক্ষীণ স্বর কানে আসতে শ্রেষ্ঠা মোবাইলে সময় দেখল। ফজরের আজানের সময় হয়ে এসেছে। এতক্ষণ অবধি সে কথা বলেছে, সময় যেন চোখের পলকে শেষ হয়ে গেছে। শ্রেষ্ঠা খেয়াল করেছে মোবাইলে কথা বলা আর মেসেজ করা ব্যক্তির মধ্যে আকাশ পাতাল ফারাক। লোকটা এত কথা বলতে জানে। আরক্ত গালে মেয়েটা উঠে সালাদ শেষ করে নেয়। সারাটা দিন মেয়েটা কারণে অকারণে হাসল। কেউ তার হাসির কারণ জিজ্ঞেস করলেই মুহূর্তে লজ্জায় রাঙা মুখ লুকিয়েছে। শ্রেষ্ঠার কাজে বাড়ি জুড়ে হাসির ধুম পড়ে। বাচ্চাগুলো বুঝে না বুঝে সকলের সাথে তাল মিলিয়ে গা দুলিয়ে হাসছে। শ্রেষ্ঠা লজ্জা পেল বেশ। নিজেকে পাগল পাগল লাগছে তার। প্রেমে পড়লে বুঝি এমনই লাগে। বড় জায়ের তিক্ত কথাগুলো হজম করতে কষ্ট হলো শ্রেষ্ঠার। তার সদ্য হওয়া অনুভূতি ভাটা পড়েছে। তার জায়ের সাথে তার স্বামীর সম্পর্ক ছিল। কথাটা যেন গলায় কাটার মতো বিঁধল। বিয়ের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল সে কথা তো রেজাউল তাকে বলেনি। বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে, এতে শ্রেষ্ঠার সমস্যা ছিল না। সমস্যার কারণ সেই মেয়েটা তার জা।
তারই স্বামীর বড় ভাইয়ের বউয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ভাবতেই শ্রেষ্ঠার গা গুলিয়ে আসছে। রেজাউল সবে কলেজ জীবন শেষ করেছে। ক্যারিয়ার গড়ার বয়সে পাশের এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তার বড় ভাইও সেই মেয়েরই প্রেমে মজে। দুই ভাইয়ের একই মেয়ের সাথে প্রেম ছিল। একসাথে বড় ছোট দুই ভাইয়ের সাথে বছর কয়েক প্রেম করেছে। রেজাউল কথাটা জানতে পেরে সরে আসে। অন্যদের সাথে বয়সের ফারাক থাকলেও তারা দুভাই ছিল পিঠে। রেজাউল ছোট হলেও সে সময়ে সরে যাওয়াটাই শ্রেয় মনে করেছে। হাসতে হাসতে দেবরের পুরনো প্রেমের কথা বলে ফেললেও শ্রেষ্ঠার চেহারা দেখে চুপসে গেল। বুঝল কোন ভুলটা করে বসেছে। ইতোমধ্যে উপস্থিত সকলের হাসি বিলীন হয়ে গিয়েছে। শ্রেষ্ঠার যেন এতে লজ্জা লাগছে বেশি। সে বসে থাকতে পারল না আর। দ্রুত উঠে ঘরের দোর লাগায়। শূন্য দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকা শ্রেষ্ঠার কখন যে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে সে টের পেল না। কেবল একদৃষ্টে ওই ঘূর্ণনরত পাখার পানে চেয়ে রইল। তারপর কি ভেবে যেন চট জলদি চোখের পানি মুছে। কার জন্য কাঁদছে সে? আর কেনই বা? একটু আগে যা শ্রবণ করে এলো তাতে কি তার কান্না করার কথা? না তো। তাহলে অযথাই কাঁদছে কেন? সেলফোনটা কখন থেকে বেজে চলেছে? একবার দুবার রিং হয়ে কাটতেই পুনরায় বেজে উঠল। বাজছে, কাটছে। তবে কল রিসিভ করার কোনো আগ্রহ দেখা গেল না শ্রেষ্ঠার মাঝে। এই অবেলায় কে তাকে কল দিয়েছে তা তার অজানা নয়। সেই জন্য বোধহয় কোনো ভাবাবেগ নেই। তার অনাগ্রহ যেন অপর প্রান্তের মানুষটাকে ক্রমশ অস্থির করে তুলছে। লাগাতার এই কলই যেন তার প্রমাণ। রেজাউলকে চিন্তিত দেখাচ্ছে খানিকটা। শ্রেষ্ঠা তার কল ধরেনি এমন কখনো হয়নি। যতই ব্যস্ততা থাকুক না কেন, কল রিসিভ করে জানিয়ে দিবে সে ব্যস্ত। তবে আজ কল ধরছে না কেন? রেজাউল অত না ভেবে তার মায়ের নাম্বারে কল দিল। মায়ের সাথে কথা বলে শ্রেষ্ঠার ফোন না ধরার কারণ উদ্ঘাটন করতে অসুবিধা হলো না। গ্রীষ্মের এই সময়টা যেন অসহনীয়। সকাল নেই, দুপুর নেই, বিকেল হয়ে এলেও সূর্যের তাপে অস্থির লাগে। বেলা গড়িয়ে এসেছে, কিন্তু সূর্যের তেজ কমেনি মোটেও। হলদেটে আলোয় চারপাশ রাঙিয়ে রেখেছে। সূর্যের কিরণ দেখে বোঝার উপায় নেই খানিক বাদে পৃথিবী আঁধার করে সন্ধ্যা ঘনিয়ে আসবে। গ্রাম্য এলাকায় সন্ধ্যার আমেজ ঠিকভাবে বোঝা গেলেও শহুরে জীবনে অলিগলি ছাড়া অন্ধকার খুব একটা উপভোগ্য নয়। শহরে সন্ধ্যা নামতেই তীব্র লাইটের ঝলকানি দিনের আলোর মতো জ্বলে ওঠে। কৃত্রিম লাইটের আলো প্ল্যাটফর্মের আনাতে কানাচে জ্বলজ্বল করছে। বিকেল 5টায় বের হয়েছে সে। এখন সন্ধ্যা 6:30। 7টার ট্রেনে উঠলে 12টা, 1টার মাঝে পৌঁছে যাবে। রেজাউল চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো। শরীর কেমন ঘেমে যাচ্ছে। শার্টের দুটো বোতাম খুলে দিয়ে ভাবনায় মত্ত হল। প্রেম, ভালোবাসার মতো কোনো বিষয়ে নিজেকে কখনো জড়াতে চায়নি। এসব তার কাছে প্যারাদায়ক মনে হতো। তবে কথায় আছে না, আমরা যা চাই না, জীবন আমাদের সেই পর্যায়ে নিয়ে দাঁড় করাবে। তার সাথেও তাই হলো। প্রেমে পড়ার পর মনে হয়েছিল তার আরও আগে প্রেমে পড়া উচিত ছিল। তবে কে জানত, ভুল মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। তারপর আর কোনো নারীর দিকে তাকানো হয়নি। আগ্রহ জাগেনি তেমন। রেজাউল ভেবেই রেখেছিল কোনো নারীকে আর নিজের সাথে জড়াবে না। এমনকি বিয়ের মতো একটা বিষয়ে চরম অনীহা কাজ করত। মায়ের জোড়াজুড়িতে শেষ বয়সে এসে বিয়ে করতে বাধ্য হল। অনেক মেয়ে দেখা হয়েছিল তার জন্য। তন্মধ্যে অধিকাংশ মেয়েই অল্প বয়সী। বয়সের ব্যবধানের কারণেই সে নাকচ করে দিত। কেবল শ্রেষ্ঠাকে দেখার পরই মনে হয়েছে একে জীবন সঙ্গী করাই যায়। তবে শ্রেষ্ঠার গায়ের রং আর আর্থিক অবস্থার কারণে পরিবারে সবাই বেঁকে বসে। একমাত্র তার জেদের কাছে হার মেনে শ্রেষ্ঠাকে বাড়ির বউ করতে রাজি হয় সকলে।
বিয়ে হলেও শ্রেষ্ঠাকে বহু বছর আগের করা প্রেমের কথা জানানোর প্রয়োজন মনে হয়নি। সে জানিয়ে রাখলে বোধহয় এমন একটা পরিস্থিতি তৈরি হতো না। আচ্ছা, শ্রেষ্ঠা কি কোনোভাবে তাকে চরিত্রহীন ভাবছে ভাইয়ের বউকে সে এখনো অন্য নজরে দেখে? রেজাউলের পুরুষ সত্তা কেমন কেঁপে উঠল। খচখচ শব্দ হচ্ছে, যদিও শব্দের প্রবণতা তেমন জোরালো না। ঘুমের ঘোরে শ্রেষ্ঠা তেমন কিছু ঠাহর করতে পারছে না। কেবল অনুভব করল কেউ তার নাম ধরে ডেকে চলেছে। কণ্ঠ তার পরিচিত, সাথে মানুষটাও। শ্রেষ্ঠা ধরফরিয়ে উঠল কেমন। রেজাউলকে তার সামনে বসে থাকতে দেখে ভড়কে যায়। ক্ষুধা লেগেছে, খেতে দাও। শ্রেষ্ঠা হতভম্ব হয়ে চেয়ে রইল। ওর চাহনি দেখে গমগমে কণ্ঠে পুরুষটা আবার বলে উঠল, আমাকে দেখার অনেক সময় পাবে। পুরো রাত পড়ে আছে, এখন খেতে দাও। ক্ষুধায় আমার অবস্থা খারাপ। একে তো মাঝরাতে এসে একটা উদ্ভট কাণ্ড ঘটিয়ে তাকে ভড়কে দিল, আবার এখন খাবার চাইছে। সে খাবার আনবে কই থেকে? এই লোক যে কাউকে জানিয়ে আসেনি তা সে শতভাগ নিশ্চিত। কারণ জানিয়ে আসলে কেউ না কেউ তাকে বলতো। নয়তো তার শাশুড়ি মা ঠিকই ছেলের জন্য জেগে থাকত। তিনি যেহেতু ঘুমিয়ে আছেন তার মানে এই ব্যাপারে বাড়ির কেউই জানে না। শ্রেষ্ঠার শাশুড়ি আজ তার বড় জায়ের সাথে শুয়েছে। বউদের মধ্যে বাড়িতে শুধু সে আর তার বড় জা থাকে। বাকি 3 জায়ের মধ্যে 2জন বাপের বাড়ি থাকলেও একজন শহরে থাকে। রেজাউলের বড় যে, সেই তার বউ, বাচ্চা সমেত বাসা ভাড়া নিয়ে ঢাকায় থাকে। তার এই জায়ের সাথে রেজাউলের এককালে প্রেমের সম্পর্ক ছিল। রেজাউলের ভাইয়ের বিয়েটা পরিবারের কেউ মেনে নেয়নি। সকলের অমতেই বিয়েটা হয়েছিল। রেজাউলের সাথে সম্পর্কের কথা একসময় জানাজানি হয়ে যায়। যে মেয়ে একসাথে 2 ভাইয়ের সাথে সম্পর্ক রাখে তার স্বভাব চরিত্র কেমন হবে তা বুঝতে বাকি নেই কারো। একে বাড়ির বউ করবে না বলে সাফ জানিয়ে দেয়। রেজাউল সরে আসতে পারলেও তার ভাই পারেনি, যার দরুন সকলের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে। তাদের বিয়ে বাড়ির কেউই মেনে নেয়নি। তবে ছেলে মেয়ে যতই অন্যায় করুক, মা কঠোর হতে পারে না অন্যদের মতো। ছেলেকে যখন মাস কয়েক বাড়িতে উঠতে দেয়নি তখন থেকেই তার কান্না। একমাত্র মায়ের কান্নার কারণে প্রতি ঈদে বউ বাচ্চা নিয়ে বাড়িতে আসতে পারে। শ্রেষ্ঠা বিপাকে পড়ে গেল। এত রাতে সে ভাত আনবে কোথা থেকে? কান্না পাচ্ছে তার। এই লোক কি জানে না তার ঘরে যে খাবার নেই? খাবার অন্য ঘরে, তাহলে তার কাছে চাইছে কেন? মাঝে রান্নাঘর আর বাথরুম। আগে বাথরুম ছিল অন্যত্র, এখন ঘরের সাথেই তোলা হয়েছে। রেজাউলদের বাড়িতে 6টা রুম, আগে যদিও 4টা রুম ছিল। 2টা বড় রুম, সাথে বারান্দার অংশে ছোট 2টা রুম থাকলেও নতুন 2টা রুম তোলা হয়েছে রেজাউলের সেজ ভাইয়ের বিয়ে উপলক্ষে। শ্রেষ্ঠা নতুন রুমেই থাকে। তার রুম আগের 4টা রুমের থেকে কিছুটা দূরে তোলা হয়েছে। খাবার দাবার সব আগের ঘরে রাখা হয়। সকলে ও ঘর থেকেই খেয়ে আসে। শ্রেষ্ঠা এক পলক রেজাউলের দিকে তাকালো। এখন খাবার আনতে হলে সকলকে উঠাতে হবে। তাকে যদি প্রশ্ন করে এত রাতে খাবার দিয়ে কি করবে? তাছাড়া এত রাতে গিয়ে খাবার পাওয়া যাবে কিনা সন্দিহান। ভাত তো, মানে ভাত খাবেন এখন? ভাত নেই বলতে গিয়ে টেবিলের উপর নজর পড়তেই তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে নিল। হঠাৎ চোখ দুটো চকচক করে উঠল তার। কি বললাম তোমাকে শোনোনি? শুনেছি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি দিচ্ছি। প্লেটে ভাত আর বাটিতে তরকারি ঢেকে রাখা। এই কাজ নির্ঘাত তার শাশুড়ি মায়ের। সে খায়নি বিধায় খাবার রেখে গিয়েছে। তার খাবার না খাওয়ার কথা তো তার শাশুড়ির জানা নেই। তবে কি কেউ জানিয়েছে? খাবার না খাওয়ার কারণও নিশ্চয় বলেছে। আর লোকটার এত রাতে আসা, খাবার জন্য পাগলামি, সব কি তার জন্য? রেজাউল এভাবে ছুটে আসবে তার কল্পনার বাইরে। রেজাউলের কাজে কোথাও যেন একটা ভালো লাগা কাজ করছে।
মেয়েটা ঠোঁট কামড়ে হাসল। কি হলো, এভাবে হাসছো কেন? শ্রেষ্ঠা থতমত খেল। লোকটা কখন এসেছে খেয়াল করেনি সে। কই, হাসছি না তো। আমি যে দেখলাম তুমি মুচকি মুচকি হাসছো। একটা কথা মনে পড়ে গিয়েছিল তাই আর কি। আপনি হঠাৎ আসলেন যে? কেন আসতে পারবো না? সে কি বলেছে আসতে পারবে না? কি আশ্চর্য! এই লোক এত বেশি বুঝে কেন? তেমন কিছু নয়। তাহলে কেমন কিছু? তোমাকে দেখে মনে হচ্ছে আমার আশাতে তুমি খুব একটা খুশি হওনি। এর কারণ কি শ্রেষ্ঠা? শ্রেষ্ঠা ভাবছে সে এই লোককে কেন প্রশ্ন করতে গেল। সে জিজ্ঞেস না করলেই এখন তাকে তোপের মুখে পড়তে হতো না। খুশি হব না কেন? খুশি হয়েছি আমি। হয়েছে। আর ভুলভাল বুঝো দিতে হবে না আমাকে। লাইট অফ করে শুতে এসো। ঘুমাবো আমি। বলেই নিজেকে আপাদমস্তক কাঁথা দিয়ে মুড়িয়ে নিল। হতভম্ব শ্রেষ্ঠা কি করবে ভেবে না পেয়ে রেজাউলের কথা মতোই লাইট অফ করে শুয়ে পড়ল। পাশের মানুষটার নড়চড় না থাকলেও শ্রেষ্ঠার হঠাৎ টনক নড়ে। এই লোক ভেতরে আসলো কিভাবে? সে তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিল। তবে ভয়ে আটকে উঠল মেয়েটা। কথার ধরন দেখে তার আগেই বোঝা উচিত ছিল এত রাতে ওই গম্ভীর লোকটা নিশ্চয়ই তার রাগ ভাঙাতে আসবে না। তবে কি রেজাউলের বেশ ধারণ করে অন্য কেউ এসেছে? আজেবাজে চিন্তা বাদ দিয়ে ঘুমাও। এইটা আমি। আমার বেশ ধরে অন্য কেউ আসেনি। একজন মানুষ কি অন্য একজনের মনের কথা বুঝতে পারে? তাও না দেখে, না শুনে। সে কি ভাবছে তা তো রেজাউলের জানার কথা না। যাই একটু শঙ্কা ছিল রেজাউলের কথায় শ্রেষ্ঠা এবার পুরোপুরি নিশ্চিত হয়ে গেল। উল্টা পাল্টা চিন্তায় অস্থির মেয়েটা। কোন উদ্দেশ্য নিয়ে ওনার বেশ ধরে এসেছে? তাকে কি মেরে ফেলবে? মেয়েটা ভয় কেঁদেই ফেলল। শেষ পর্যন্ত কিনা প্রেতাত্মার খপ্পরে পড়েছে সে। যেভাবে বিড়বিড় করে দোয়া দরুদ পড়ছ, তাতে তোমার ভাবনা বুঝতে অসুবিধা হয়নি। কান্না থামিয়ে ঘুমাও। শ্রেষ্ঠা ঘুমাল না। রেজাউলের কোনো কথা এ মুহূর্তে বিশ্বাসযোগ্য নয়। এই লোকের মতো, এই লোকের কথায়ও ভেজাল আছে। সে এখন কি করবে? কি করলে নিজেকে বাঁচাতে পারবে? আচ্ছা, সে কি চিৎকার করে সাহায্য চাইবে? সকলে তো গভীর ঘুমে। তার চিৎকার যদি কেউ না শুনে? মেয়েটার কান্নার শব্দ বাড়ল। রেজাউল মিটিমিটি হাসছে। তার রাগ লাগছে না মোটেও। এমন প্রাপ্তবয়স্ক নারী যে নাবালিকার মতো চিন্তা ভাবনা করে কাঁদতে পারে ভেবেই ঘর কাঁপিয়ে হাসতে ইচ্ছে করছে। এখন ঘর কাঁপিয়ে হাসলে কেমন হয়? মনে হচ্ছে আজ রাতটা চরম বিনোদনের সাথে কাটবে। সে কি মেয়েটাকে আর একটু ভয় দেখাবে? ভয় দেখালে মন্দ হয় না। তাকে সেই ঢাকা থেকে আনিয়েছে। বিনিময়ে সামান্য একটু না ভোগালেই নয়। তোমার কান্নার শব্দে এখন যদি আমার ঘুমে সমস্যা হয়, তাহলে সত্যি সত্যি গলা চেপে ধরব। কি ভয়ঙ্কর কণ্ঠ! এতক্ষণ তো নমনীয়ভাবে কথা বলছিল। এখন আবার রেগে গেল কেন? তার মানে সত্যি সত্যি তাকে মারতে এসেছে। তার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষায় ছিল তাহলে। যেই দেখছে সে ধরে ফেলেছে অমনি কথার ধরনও বদলে ফেলেছে। শ্রেষ্ঠার শরীর কাঁপছে। রেজাউল যাই ভেবেছিল মেয়েটাকে খানিকটা জব্দ করবে, কিন্তু শ্রেষ্ঠার অবস্থা দেখে সেই চিন্তা বাদ দিয়ে তৎক্ষণাৎ দুহাতে জড়িয়ে ধরে। শ্রেষ্ঠাকে আশ্বস্ত করে জানতে চাইল, ভয় পেও না। তোমার কেন মনে হচ্ছে এইটা আমি না, অন্য কেউ? শ্রেষ্ঠা চুপ করে রইল। মনে হচ্ছে কথা বললেই তার গলা চেপে ধরবে। শরীর অসাড় হয়ে আসতেই অস্পষ্ট কণ্ঠ কানে আসে, তোমাকে কি করে বুঝাই মেয়ে, আমার সমস্ত অনুভূতি কেবল তোমায় ঘিরে। গরিব হয়ে জন্মানোটা বোধহয় পাপ। ধনী গরিবের এই ভেদাভেদটা সমাজে প্রচলনকে করেছে। রক্তে মাংসে গড়া একটা মানুষকে কতটা তুচ্ছতাচ্ছিল্য করা হয় কেবলমাত্র অর্থের অভাবে, মানুষ বলেই গণ্য করা হয় না তাদের।
অপমানে ক্ষুব্ধ শ্রেষ্ঠার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অনবরত। তার প্লেটে ভাতের চেয়ে ঝোল বেশি টলমল করছে। তার গলা দিয়ে খাবার না নামলেও তার মা বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে। এতে যেন তার রাগ বাড়ছে আরও। ইচ্ছে করছে মায়ের সামনে থেকে খাবারের থালাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিতে। বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে। কড়াইয়ে ঝোল টলটল করছে। চামচ নিয়ে না নাড়লে বোঝাই যাবে না কড়াইয়ে ঝোল ছাড়াও অন্য কিছু আছে। তরকারি দেখে খাওয়ার রুচি হবে না কারো। তাহলে তার মা খাচ্ছে কিভাবে? যদিও শ্রেষ্ঠার মা এসব খেয়ে অভ্যস্ত, তবে কুটুমদের জন্য এসবকে রান্না করে রীতিমতো অপমান করা হচ্ছে তার মাকে। ফ্রিজে মাংস থাকা সত্ত্বেও কেবল এক পদের তরকারি রান্না করার মানে তো এইটাই দাঁড়ায়। বিয়ের পর এই প্রথম তার মা এসেছে। শ্রেষ্ঠা এবার বেশ কয়েকদিন বাপের বাড়ি ছিল। আসার সময় মাকেও সঙ্গে করে নিয়ে আসে। তার বোনেরা বেশ কয়েকবার এলেও তার মা বাবার আসা হয়নি। অবশ্য তার বাবা চাইলেও আসতে পারবে না। মাকে আসতে বললেও তার মা নানান অজুহাত দেয়। তাই এবার জোর করেই নিজের সঙ্গে নিয়ে এসেছে। ইচ্ছে ছিল কয়েকদিন মাকে নিজের সঙ্গে রেখে দিবে, কিন্তু তার জায়ের কাজে পারছে না এই মুহূর্তে বিদায় দিতে। তার শাশুড়ি মা বাড়িতে নেই। ডাক্তার দেখানোর জন্য শহরে নেওয়া হয়েছে ওনাকে। কদিন ধরেই শরীর খারাপ যাচ্ছে। বিভিন্ন রোগে রোগাক্রান্ত তিনি। প্রতি মাসে একবার করে হলেও ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় ওনাকে। উনি থাকলে হয়তো এমন ঘটনা ঘটত না। অবশ্য ওনার কথা এখন ঘরে তেমন একটা চলে না। সংসারের দায়িত্বভার এখন বড় বউয়ের হাতে। সে যা বলবে তাই। তবে সেই ক্ষমতার জোরে কাউকে হেয় করাটা কতটা যৌক্তিক? শ্রেষ্ঠা খেয়াল করেছে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এ বাড়িতে বেশ কার্পণ্য করা হয়। তার খালা শাশুড়িরা এলেও ভালো মন্দ রান্না হয় না কখনো। শুধু যে তার বড় যা এমনটা করে তা না, বাকি জায়েরাও একই কাজ করবে। মাস কয়েক আগে তার এক খালা শাশুড়ি এসেছিল। কেজিখানেক আলু দিয়ে 1.5 কেজি ওজনের একটা মুরগির মাংস আর ডাঁটা দিয়ে মাছের মাথা রেঁধেছিল সেদিন। এ বাড়িতে বিশেষ অতিথি ছাড়া যে বাকি সবার ক্ষেত্রে এমন সাধারণ খাবারই পাতে দেওয়া হয় সেইটা সে বুঝেনি। মুরগির চামড়া আগুনে ছ্যাঁক দিতে দিতে শ্রেষ্ঠা বলেছিল, ভাবি গরুর গোশত বের করবেন না? কেন? মানে, খালা কি এসব দিয়েই খাবে? হ্যাঁ। সমস্যা কোথায়? না মানে, যতই হোক মেহমান উনি। এসব দিয়ে কি করে খাবে? অন্তত মুরগিটা ভুনা করে রান্না করুন। কেন, খারাপ কি রান্না করা হচ্ছে? তাছাড়া আলু দিয়ে না রাঁধলে সবার হবে? সবার পাতে এক টুকরা করে দিলেও তো একবেলা খাওয়া যাবে কোনো মতে। পরে রাতে আবার রাঁধতে হবে। সংসার তো চালাও না। খরচ নিয়ে কোন ধারণা আছে তোমার? সব টাকা শুধু খেয়ে দিয়ে খরচ করলে বাদবাকি খরচাপাতি আসবে কোথা থেকে? সব টাকা তো মায়ের ঔষধের পিছনেই খরচ হয়ে যায়। শ্রেষ্ঠা প্রত্যুত্তর করার ভাষা পেল না। সামান্য কথার বিনিময়ে এত কথা শুনিয়ে দিবে জানলে কিছুই বলতে যেত না। সংসারের খরচ নিয়ে তার বেশ ধারণা আছে। গোটা কয়েক বছর বাপের বাড়ি সে দায়িত্বই পালন করে এসেছে। বাজার সদাই থেকে শুরু করে বাবার ঔষধ সবই নিজের হাতে কেনা হতো। 10 টাকা বাঁচাতে 8 ঘন্টার রাস্তা হেঁটে গিয়েছে। কখনো এমন হয়েছে পায়ের জুতা ছিঁড়ে গেলেও জুতা হাতে নিয়েই বাজারে গিয়ে মুচি দিয়ে সে জুতা সেলাই করে পায়ে দিয়েছে সে। আর তাকে কিনা সংসারের খরচ দেখানো হচ্ছে। কত না খেয়ে দিন কাটিয়েছে সে জানে। এসব ত্যাগ যে সে একাই করেছে তা না, তার বোনেরাও একই স্বভাবের। সংসারের অভাব অনটন তারা অল্প বয়স থেকেই দেখে আসছে। সেজন্য খুব বুঝে শুনে খরচ করত। দামি কোনো কিছু পছন্দ হলেও কখনো মুখ ফুটে বলতো না। তবে শ্রেষ্ঠা ঠিকই খেয়াল করত বোনেদের নজর কোন জিনিসে আটকে যেত। কেবল দামের কারণে পছন্দের জিনিসটাকে অসুন্দর বলে বেছে বেছে কমদামি জিনিস কিনে বাড়ি ফিরে আসত। তাছাড়া এই সংসারে তো তেমন খরচ নেই।
বরঞ্চ খরচ অনুযায়ী আয় রোজগারের মানুষ বেশি। তবুও তার বড় ভাসুর জানিয়ে দিয়েছে এখন থেকে তিনি আর বাড়তি খরচ বহন করতে পারবেন না। একা আর কতদিন সংসারের ঘানি টানবেন? ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের একটা ভবিষ্যৎ আছে, সব যদি সংসারের পিছনেই খরচ করে ফেলে তাহলে ছেলেমেয়েদের কি হবে? তার ভাসুর হুট করে এই কথা কেন বলেছে তা বুঝতে অসুবিধা হয়নি। রেজাউল 2 মাস যাবৎ টাকা কম দিচ্ছে। আসলে শ্রেষ্ঠার বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে চিকিৎসার খরচটা তাকেই বহন করতে হচ্ছে। শ্রেষ্ঠা এটাও জানে বড় ভাবির প্ররোচনায় এই কথা বলেছে তার ভাসুর, নয়তো এই সব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন করেন না তার ভাসুর। ওই ঘটনার পর থেকে শ্রেষ্ঠা তেমন কিছু বলে না আর। এ পরিবারের মানুষগুলো কেমন তা সে বুঝে গিয়েছিল। তার এই নিশ্চুপতায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ না করে সবকিছু চুপচাপ মেনে নিলে তো পেয়ে বসবেই। তাই বলে তার মায়ের সাথেও এমন করতে হবে? অন্তত প্রথমবার এই বাড়িতে এসেছে ভেবেও তো ভালো মন্দ কিছু রান্না করলে পারত। তবে যাই হয়ে যাক না কেন, শ্রেষ্ঠা ভেবেই নিয়েছে রাতের রান্না সে করবে। তাও গরুর মাংস। তখন নিশ্চয়ই তাকে বাধা দিবে না। সব সময় তর্ক করে, চিল্লিয়ে প্রতিবাদ করতে নেই। নীরব থেকে এভাবে কৌশলে নিজের কাজ হাসিল করা যায়। তাছাড়া এই সংসার তারও, এতটুকু অধিকার তো তার আছেই। সে একবেলা মাংস রেঁধে খাওয়ালে দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে না। ফোনটা কখন থেকে বেজে চলেছে? শ্রেষ্ঠা হাঁক ছেড়ে ডাকল, লামিয়া ফোনটা একটু ধরো তো। তোমার চাচ্চু ফোন দিয়েছে। ঘরে বলো, আমি গোসলে। আচ্ছা। মেয়েটা ঝটপট ফোন ধরে বলল, হ্যালো চাচ্চু, চাচি আম্মু তো গোসলে। ওহ, তো আমার মায়ের খাওয়া হয়েছে? লামিয়া মুখ ভার করে বলল, না। কেন রান্না হয়নি এখনো? হয়েছে তো। তবে 4টা বেজে যাবে, তুমি এখনো খাওনি কেন? আম্মু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রেঁধেছে। বেগুন দিয়ে পাঙ্গাস? আর কিছু রাঁধেনি? গরু বা মুরগির মাংস? না। তোমার ওই নতুন দাদুটা এসেছে না আজকে? কে? চাচি আম্মুর মা? হুম, এসেছে তো। চোখ বন্ধ করে নেয় রেজাউল। তার রাগ লাগছে না, বরং হাসি পাচ্ছে বড় ভাবির কর্মকাণ্ডে। এমন ছোটলোকি কাজ কারবারও আজকাল করে বেড়ায় তার ভাবি। মায়ের বয়সী একজন মহিলাকে একবেলা মাংস দিয়ে খাওয়াতে এত কুণ্ঠাবোধ? একটু কষ্ট করে তোমার আম্মুকে ফোনটা নিয়ে দাও তো মা। বলো যে চাচ্চু কথা বলবে। রেজাউল হঠাৎ তার সাথে কথা বলবে। রেজাউলের ভাবি আর চোখে মেয়ের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল, কি নিয়ে তার সাথে কথা বলবে। তার মেয়েও মাথা নাড়িয়ে বোঝালো সে জানে না। তিনি মোবাইল ধরে বললেন, হ্যাঁ রেজাউল বলো। লামিয়া যে বেগুন খায় না তা কি ভুলে গেলেন? নাকি ঘরে মাছ মাংস কিছু নেই? না থাকলে বলুন, আমি টাকা পাঠাচ্ছি। বাজার থেকে মাংস কিনে এনে রান্না করুন। মেয়েটা এখন অবধি কিছু খায়নি। সারা রাত কি না খাইয়ে রাখবেন? ভদ্রমহিলা কটমট করে তাকালো মেয়ের দিকে। দাঁতে দাঁত চেপে কোনোরকম বলল, আরে না, মাছ মাংস থাকবে না কেন? ফ্রিজ ভর্তি মাছ মাংস আছে। ও নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এই মেয়েটাও না, আমাকে বললেই হতো। শুধু শুধু তোমাকে বলতে গেল। আচ্ছা এখন রাখছি তবে। রেজাউল ফোন রাখতেই মেয়ের চুল টেনে ধরলেন। কিছুটা কর্কশ গলায় বললেন, বেশি বুঝো আজকাল তাই না, চাচার কাছে নালিশ জানানো হচ্ছে। আহ মা, ছাড়ো। লাগছে আমার। লাগুক। মেয়েটার চিৎকারে শ্রেষ্ঠা দৌড়ে এলো। দ্রুত হাতে লামিয়াকে টেনে নিজের আড়াল করে। মারছেন কেন মেয়েটাকে? মারব না তো কি করব নবাবজাদিকে? কি করেছে তা তো বলবেন। আর বলো না, বেগুন দিয়ে পাঙ্গাস রেঁধেছি বলে মহারানী খাবে না। সেই নিয়ে চাচার কাছে নালিশ জানিয়েছে আবার।
এখন চাচা আদেশ দিয়েছে মহারানীর জন্য যেন মাংস রান্না করা হয়। শ্রেষ্ঠা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। ভাবির এই আক্রোশের কারণ বুঝে তার হাসিই পাচ্ছে। একদিক দিয়ে বাঁচা গেল, তাকে আর নিজ থেকে মাংস বের করে রাখতে হবে না। নয়তো সে রাঁধলে দেখা যেত নতুন এক ঝামেলা বাঁধিয়ে দিয়েছে এই মহিলা। ভাগ্যের জোরে একজন মানুষ পেয়েছে, লোকটার জন্যই সে এই সংসারে টিকে আছে। কোনো ঝড় ঝাপটার সম্মুখীন হতে হয়নি। এই লোক যেন সবসময় এভাবেই তার পাশে থাকে। থরথর করে কাঁপছে শ্রেষ্ঠার শরীর। তার শাড়ির আঁচল রক্তে রাঙা, হাত দুটোতেও রক্ত লেগে আছে। তার বড় যা অনবরত বলে যাচ্ছে, খুনি কোথাকার, আমার ছেলেটাকে মেরে ফেলল। শ্রেষ্ঠার যেন আর সহ্য হচ্ছে না। বিড়বিড় করে বলল, বিশ্বাস করুন ভাবি, আমি কিছু করিনি। লজ্জা করে না, আবার বলছো কিছু করনি? বড় জায়ের অযৌক্তিক কথা শুনে শ্রেষ্ঠা থম মেরে রয়। লজ্জা কেন করবে? আজ যা হয়েছে তাতে কি আদৌ তার হাত রয়েছে? সন্তান সামান্য আঘাত পেলেও মায়েরা পাগল হয়ে যায়। তার জায়ের অবস্থা সে বুঝতে পারছে, কিন্তু তাই বলে তাকে অযথা অপবাদ দিবে? শ্রেষ্ঠা কিছু বলে না। আর বিপদ তো আর বলে কয় আসে না। কার কখন কি হবে জানলে তো মানুষ আগেই সচেতন হয়ে যেত। পৃথিবীতে কোনো অঘটনই ঘটত না তখন। আজকের এই অঘটনও ঘটত না। আর না তাকে মিথ্যা অপবাদ দেওয়া হতো। টিউবওয়েলের হাতলে লেগে থুতনি কেটে গেছে। শ্রেষ্ঠার দোষে কেন বাচ্চা ছেলেকে পানি আনতে টিউবওয়েলে পাঠিয়েছে? অথচ এই ছেলে প্রতিদিন নিজে নিজে টিউবওয়েল চেপে গোসল করে। কই তখন মনে হয় না এ বাচ্চা আজ আঘাত পেয়েছে বলেই সব দোষ তার। ভাগ্য ভালো শুধু থুতনি কেটেছে, নয়তো আজ তার রক্ষে ছিল না। না জানি আরো কত অপবাদ দেওয়া হতো তাকে। আপনার ছেলে ঠিক আছে ভাবি, এবার থামেন। রেজাউলের কথার বিপরীতে তিনি চিল্লিয়ে উঠলেন, এখন তো তুমি থামতেই বলবে। নিজের বউয়ের দোষ ঢাকতে হবে না? আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে? যেখানে শ্রেষ্ঠার কোন দোষ নেই সেখানে দোষ ঢাকতে যাব কেন? দোষ নেই? তোমার বউ ইচ্ছে করে আমার ছেলেটাকে মারতে চেয়েছিল। নিজে তো মা হতেই পারবে না, এখন আমার কোল খালি করতে চাইছে। তোমার এই অপয়া বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। আঘাত কি শুধু অস্ত্র দিয়েই করা হয়? কথার আঘাত যে অদৃশ্য জখম ঘটায়। মানুষ কি করে অন্যের দুর্বলতায় আঘাত করে? বাকরুদ্ধ শ্রেষ্ঠা ফ্যালফ্যাল করে সকলের দিকে চেয়ে রইল। বাড়ি থেকে বেরিয়ে যাবে মানে? এই বাড়ি কি তোমার একার? তাহলে আমিই আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছি। ও থাকলে আমি থাকব না। এবার সিদ্ধান্ত আপনার। সংসারে ভাঙন ধরিও না বৌমা। এমনি তো কেউ বাড়িতে থাকে না। তুমি এখন ছোট বৌমাকে তাড়াতে চাইছ? আমি আর কদিনই বা বাঁচব? মরার আগে এসব দেখে যেতে হবে? রেজাউল থামায় তার মাকে। মা থামো তুমি। এত রাতে তোমাকে নিয়ে যেতে পারবো না। ওকে নিয়ে গেলাম আমার সঙ্গে। তোমাকে কদিন পরে এসে নিয়ে যাব। বয়োজ্যেষ্ঠ একজন মানুষের কান্না শুনতে কার ভালো লাগে? শ্রেষ্ঠার তো মোটেও ভালো লাগে না। কেমন অসহায় লাগে নিজেকে। শ্রেষ্ঠা নিশ্চুপে উঠে ফোন হাতে বাইরে চলে গেল। রেজাউল ঘুমাচ্ছে। কথার শব্দে ঘুম না ভেঙে যায়, তাই ফোন নিয়ে বারান্দায় চলে গেল। আসসালামু আলাইকুম মা। কেমন আছেন আপনি? তোমাদের ছাড়া ভালো থাকি কি করে? রেজাউল ভালো আছে তো? কতদিন আমার সাথে কথা বলে না। ও কি এখনো আমার উপর রাগ করে আছে বৌমা? তোমরা কি আরে বাড়িতে আসবে না? আপনার ছেলে কেমন তা তো আমার থেকে আপনি ভালো জানেন। উনি একবার যা বলেন তাই করেন। আপনার ওনার সাথে আসা উচিত ছিল। কতবার গেল আপনাকে নিয়ে আসতে। শহরের বন্দিশালায় আমার ভালো লাগে না। গ্রামের আলো বাতাসে যে শান্তি সে শান্তি শহরের ওই দূষিত বাতাসে নেই।
সেবার কদিন থেকেই আমার হাঁসফাঁস লেগেছে। তোমার স্বামী তো আমাকে একেবারের জন্য ওই বন্দিশালায় বন্দি করতে চাইছে। ওকে একটু বুঝাও বৌমা। মরে গেলে কিন্তু আর এই মাকে পাবে না। আহ মা, এসব কুলক্ষণে কথা বলবেন না। আপনার ছেলে শুনলে পরে আমার সাথে চোটপাট করবে। এমন আছে কথা বলাও বন্ধ করে দিতে পারে। এমনিতেই বলে রোজ রোজ আমি আপনাকে ফোন দেই বলে আপনি কান্নাকাটি করেন। শরীর খারাপ হয় এতে। যোগাযোগ বন্ধ করে দিলে ভালো হবে। আমি আর কান্নাকাটি করব না। তুমি শুধু ওকে বুঝাও। ঠিক তো? আপনি কথা রাখলে আমি ওনাকে বুঝিয়ে বলবো। আর হ্যাঁ, এবার গেলে কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে আসব। কোনো কথা শুনব না আপনার। আচ্ছা। শ্রেষ্ঠা জানে তার শাশুড়ি কথা রাখবে না, বরং ফোন দিলেই নিত্যদিনের মতো কান্না জুড়ে দিবে। দিন যত যাচ্ছে তার শাশুড়ি অবুঝের মতো আচরণ করছে। সে যেদিন থেকে বাড়ি ছেড়ে এসেছে সেদিন থেকেই তার শাশুড়িরে পরিবর্তন। রেজাউল দুদিন পরে গিয়েই তার মাকে নিয়ে আসে। তাদের সাথে একটানা 2 মাস থাকার পর থেকেই তিনি বাড়ি যাওয়ার পর পাগলামি শুরু করেন। কিন্তু রেজাউল মাকে গ্রামের বাড়ি যেতে দিতে নারাজ। সেখানে তার মায়ের যত্ন আত্মি কতটুকু হয় তা সে ভালো করেই জানে। আগে তো ইচ্ছে থাকলেও মাকে কখনো নিজের সাথে রাখার উপায় ছিল না। কিন্তু এখন সুযোগ পেয়ে মাকে দূরে কেন রাখবে? তবে তার মায়ের কান্নাকাটিতে বাধ্য হয়ে পুনরায় গ্রামে রেখে আসতে হলো। পরপর কয়েকবার ওনাকে আনতে গেলেও উনি আর আসেননি। শহরে নাকি ওনার ভালো লাগে না। নিজের এই স্থায়ী ঠিকানা ছেড়ে শহরে কোথায় পড়ে থাকবেন? তাছাড়া বড় বউ যেমনই হোক নাতি নাতনিদের ছেড়ে কোনোভাবেই শহরে থাকবেন না। রেজাউল এরপর আর তার মাকে নিয়ে আসতে বাড়ি যায়নি। একটা মানুষকে তো আর নিজের ইচ্ছের বিরুদ্ধে জোর করে রাখা যায় না। কিছুটা অভিমানে, রাগে মায়ের সাথে আর তেমন কথা বলতো না। শ্রেষ্ঠার শাশুড়ি বাড়ি ফোন দিয়ে শ্রেষ্ঠাকে বাড়িতে যাওয়ার কথা বলতো প্রায়ই। কিন্তু মাস গেলেও যখন রেজাউল কাজের অজুহাত দেখিয়ে বাড়িতে আসে না তখন ছেলের ক্ষোভ বুঝতে পারেন তিনি। এরপর থেকেই ওনার কান্না শুরু। শ্রেষ্ঠা ফোন দিলেই কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েন। শ্রেষ্ঠা ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলে। মা ছেলের মধ্যে যেন অসহায় সে ফেঁসে গেল। শাশুড়ির এমন কান্নাকাটি শুনে ইচ্ছে করে ছুটে বাড়ি চলে যেতে। কিন্তু রেজাউল নিজে গেলেও তাকে কখনো সঙ্গে নেই না। আর কখনো হয়তো নিবেও না। সেই যে বাড়ি ছেড়েছে তারপর আর শ্বশুর বাড়ি যাওয়া হয়নি তার। কার সাথে কথা বলছিলে? ঘুম জড়ানো পুরুষালী কণ্ঠে শ্রেষ্ঠা হতাশার শ্বাস ফেলে রুমে পা বাড়ায়। রেজাউলের পাশে বসে বলল, মা ফোন দিয়েছিলেন। বলছিলাম কি একবার বাড়ি গিয়ে ঘুরে আসলে হয় না? রেজাউল বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, ভাবছি সামনের সপ্তাহে যাব। আমাকে সাথে যেতে বলেছেন। এক কথা বলতে বলতে তোমরা বউ শাশুড়ি ক্লান্ত না হলেও আমি বড্ড বিরক্ত। তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা আমাকে আর বলবে না। তাছাড়া সামনে তোমার পরীক্ষা, তা কি ভুলে গেলে? এ সময়ে বাড়ি যাওয়ার কথা বলো কি করে? এই যে লোকটা ধমকে উঠল না, খুব শান্তভাবে পরীক্ষার কথা মনে করিয়ে দিচ্ছে তাকে। এইটা যে তাকে বাড়ি না নেওয়ার বাহানা মাত্র শ্রেষ্ঠা তা ভালো করেই জানে। রেজাউল প্রতিবার এমনই করে। বাড়ি নিয়ে যাওয়ার কথা বললে কখনো রেগে যায় না, উল্টো কখনো পরীক্ষার কথা বলে, কখনো আবার নিজের ব্যস্ততা দেখিয়ে তাকে থামিয়ে দিবে। এসবের কারণ শ্রেষ্ঠা জানে। তাকে দেওয়া মিথ্যা অপবাদের চেয়েও অপয়া শব্দটা যেন রেজাউলকে আহত করে। রেজাউলের যেন দৃঢ় বিশ্বাস তার নারী অপয়া নয়। আজ নয় কাল তা প্রমাণিত হবে। সেদিনই না হয় সসম্মানে শ্রেষ্ঠাকে ওই বাড়িতে নিয়ে যাবে। শ্রেষ্ঠা আঙুল দিয়ে রেজাউলের পিঠে আঁকিবুকি করতে থাকে। রেজাউল কিছুক্ষণ শ্রেষ্ঠার দিকে তাকিয়ে হুট করে বলে উঠল, তুমি জানো সবসময় চুপ করে থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। কেউ তোমাকে অযথা হেয় করলে চুপ করে না থেকে জবাব দেওয়া উচিত। তুমি একবার জবাব দিলে তারা পরবর্তীতে কটাক্ষ করার সাহস পাবে না।
চুপ করে থেকে মানুষকে নিজের দুর্ঘটনায় আঘাত করার সুযোগ না দিয়ে প্রতিবাদ করো। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই হয় না। মুখ বুঝে অন্যের কথা শোনার জন্য তোমাকে পড়ালেখা করাচ্ছি না আমি। এই যে লোকটা চাপা ক্ষোভে দাঁতে দাঁত চেপে কথা বলছে, এর কারণ শ্রেষ্ঠা জানে। শহরে আসার কয়েক মাসের মধ্যে রেজাউল হঠাৎ একদিন তাকে নিয়ে বাহিরে যায়। শ্রেষ্ঠা বেশ অবাকই হয়েছিল সেদিন, কারণ এত মাসের মধ্যে রেজাউল কখনো তাকে নিয়ে বাহিরে যায়নি। তার যাবতীয় সকল কিছু রেজাউল নিজেই এনে দিত, তাই শ্রেষ্ঠাও বাহিরে যাওয়ার তেমন একটা প্রয়োজন মনে করেনি। বাহিরে যাওয়া নিয়ে যতটা না অবাক হয়েছে, তার থেকেও বেশি বিস্মিত হয়েছিল যখন শুনেছে অনার্সে ভর্তির জন্য তাকে নিয়ে আসা হয়েছে। বিয়ের পর গুছিয়ে সংসার করা ছাড়া পড়ালেখাও করবে এমন চিন্তা শ্রেষ্ঠা কখনো করেনি। তাছাড়া রেজাউলও পড়ালেখার ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করেনি তাকে। তবে এত কিছু কেন করছে? তার অগোচরে রেজাউল কখন তার সার্টিফিকেট সহ যাবতীয় কাগজপত্র নিয়ে এসেছে তাও তার জানা নেই। আবেগে আপ্লুত শ্রেষ্ঠা রেজাউলকে ঝাপটে ধরে কেঁদেই ফেলে। সেদিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে উপর তলার ফ্ল্যাটের এক মহিলা হাসতে হাসতে বলেছিল, শুধু পড়ালেখা করলে হবে? বাচ্চাও তো নিতে হবে নাকি? তো সুখবর কবে শুনছি আমরা? শ্রেষ্ঠা ওনার কথার বিনিময়ে জোর করে হেসেছিল কেবল, প্রত্যুত্তরে কিছু বলেনি। তার জানা মতে তাদের বিল্ডিংয়ের কম বেশি সবারই জানা তার সমস্যার কথা। তবু ইচ্ছে করে না জানার ভান ধরে তার সাথে দেখা হলে ইনিয়ে বিনিয়ে বাচ্চার প্রসঙ্গ তুলবেই। শ্রেষ্ঠা বুঝে না মানুষকে আঘাত করে তারা কি তৃপ্তি পায়, তাই এদের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রেজাউল হয়তো চায় সে প্রতিবাদ করুক, তাই তো শ্রেষ্ঠা কিছু বলেনি বিধায় তার এত রাগ। সকাল সকাল রেজাউলকে তৈরি হয়ে নাস্তার টেবিলে বসতে দেখে শ্রেষ্ঠা বেশ অবাকই হল। তার জানা মতে রেজাউলের আজ কোন কাজ নেই। তবে, আপনি কি কোথাও যাবেন? হ্যাঁ, বাড়িতে যাব। মাকে নিয়ে আসতে? হ্যাঁ। তুমি মায়ের রুমটা গুছিয়ে রেখো, আর খবরদার মাকে কিন্তু কিছু জানাবে না। আচ্ছা, মৃদুস্বরে প্রত্যুত্তর করে শ্রেষ্ঠা। তার লাজুক হাসি রেজাউলের চোখ এড়ায়নি। সেও মুচকি হাসে। দরজাটা ভেতর থেকে লক করো, কেউ এলে দরজা খুলবে না ভুলেও। আর হ্যাঁ, নিজের সাথে তারও খেয়াল রাখবে। রাখব। সাবধানে যাবেন আপনি। রেজাউল বেরিয়ে যেতেই শ্রেষ্ঠা তার শাশুড়ির ঘরটা গুছিয়ে নেয়। সে রাতে বাড়ি ছাড়ার পর রেজাউল তাকে নিয়ে নিজের বাসায় উঠেছিল। মাঝারি আকারের ওই রুমে একটা খাট আর কর্নার ছাড়া কিছুই ছিল না। পুরুষ মানুষের রুমে অবশ্য শোবার জন্য একটা খাট ছাড়া বিশেষ কিছু থাকেও না। তবে শ্রেষ্ঠা আসার পর একে একে প্রয়োজনীয় সব আসবাবপত্র কেনা হয়। আগের বাসা ছেড়ে ফ্ল্যাট বাসায় উঠে তারা। এই যে এই ঘর, এই গুছানো সংসার একান্তই শ্রেষ্ঠার নিজের। এই গম্ভীর লোকটা তাকে তার সাম্রাজ্যের রানী বানিয়ে রেখেছে। ফিসফিস আওয়াজে শ্রেষ্ঠার ঘুম ভেঙে যায়। ঘরের বাহিরে তাকে নিয়েই সমাচার হচ্ছে, এরা হয়তো জানে না শ্রেষ্ঠা এর ঘরে শুয়ে আছে। এই সেই ঘর যেখান থেকে কয়েক বছর আগে তাকে বের করে দেওয়া হয়েছিল। আজ এত বছর পর শ্রেষ্ঠা আবার এই ঘরে। শুনলাম রেজাউলের বউ নাকি পোয়াতি। এদের কি লজ্জা শরম বলতে কিছু নেই? বুড়ো বয়সে বিয়ে করেছে বলে কি পেটও বাঁধাতে হবে? আরে মাইয়ার সমস্যা দেখাই তো এতকাল বাচ্চা নিতে পারে নাই। ডাক্তার ফাক্তার দেখিয়েছে বলেই বাচ্চার মুখ দেখতে পারছে, নয়তো এই মেয়ে আবার মা হতে পারত নাকি? তাই বলে এই বয়সে? রেজাউল আরেকটা বিয়ে করলেই তো পারত। বিয়ের কথা ভুলেও বলতে যেও না। একবার আমি বলেছিলাম, ওরা কানেই নিল না, উল্টো আমাকে কথা শুনিয়েছে। স্পষ্ট শোনা না গেলেও তাদের আলোচনার বিষয় বুঝতে অসুবিধা হয়নি শ্রেষ্ঠার। মানুষের তিক্ত কথা শুনতে শুনতে শ্রেষ্ঠা অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন আর এসব শুনলে তার খারাপ লাগে না।
বরং তাকে হেয় করা মানুষগুলোর প্রতি তাচ্ছিল্যের হাসি আসে। এই সন্তান তাদের কত সাধনার একমাত্র সে আর রেজাউলই জানে। মোনাজাতে ফেলা প্রতিটা অশ্রুকণা যেন তারই প্রমাণ। বিয়ের 4 বছর পরও যখন সুরাহা হয়নি শ্রেষ্ঠা নিজেই তখন রেজাউলকে বলেছিল, আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারেন। শ্রেষ্ঠার কণ্ঠস্বরের কম্পন রেজাউল টের পেয়েছিল। মেয়েটা বহু কষ্টে কান্না গিলে রেখেছিল বোধহয়। কোনো নারী নিজের পুরুষের ভাগ দিতে চায় না। রেজাউলের নিশ্চুপতা শ্রেষ্ঠার মাঝে ত্রাস সৃষ্টি করে। সেদিন প্রথম মনে হয়েছিল রেজাউল বোধহয় সত্যি সত্যি নিজের জীবনে অন্য কাউকে চাইছে। শুধু সে কষ্ট পাবে বিধায় মুখ ফুটে বলছে না। সন্তানের পিতা হতে কে না চায়? তার মতো একটা মানুষের জন্য রেজাউল কেন বাবা হওয়ার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করবে? তবে গম্ভীর লোকটা সেদিনও তাকে ভুল প্রমাণিত করে। বিয়ের পর থেকেই রেজাউল তাকে আগলে রেখেছে। তার সব স্বপ্ন বাস্তবায়ন করেছে। রেজাউল না থাকলে শ্রেষ্ঠার এ পর্যায়ে আসা অসম্ভব ছিল। তার অপূর্ণতা জেনেও তাকে ছাড়তে নারাজ। রেজাউল ছেড়ে দিলে হয়তো শ্রেষ্ঠার অস্তিত্বই থাকবে না। শ্রেষ্ঠা কৃতজ্ঞতা প্রকাশ করে নীরবে। রেজাউল অস্থিরময় বন্ধ ঘরের বাইরে পায়চারি করছে। ভেতর থেকে অনবরত ভেসে আসছে কারো চিৎকার। চোখ খিচে নেয় রেজাউল। বুঝল তার গলা শুকিয়ে আসছে। কপালে বেড়ে গড়িয়ে পড়ছে ঘাম। মেয়েকে কোলে নেওয়ার পরও অনুভব করল তার হাত কেমন কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলল, আম্মা। শ্রেষ্ঠা ওই লোককে দেখে চলেছে, তার চোখেও পানি, ঠোঁটে তৃপ্তির হাসি। সমাপ্ত।